শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে বেগম খালেদা জিয়া ফাতিহা পাঠ এবং দোয়া মাজার প্রাঙ্গণে বিপুল সংখ্যক নেতাকর্মী। গণভোটের সময় প্রশ্ন ঐকমত্য ছাড়াই শেষ হল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। স্বাক্ষর হবে 16-17 অক্টোবর, জানিয়েছেন আলী রিয়াজ। উপদেষ্টাদের সেফ এক্সিট চাওয়ার বিষয়টি নাহিদকেই প্রমাণ করতে হবে। নির্বাচন করবে অন্তর্বর্তী সরকারই, বলেছেন রিজওয়ানা। নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অপ্রত্যাশিত, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। ওমানে সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশি নিহতদের 7 জনের বাড়ি সন্দ্বীপে। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 7 বছর আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হওয়ার আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া তার স্বামী জিয়া রহমানের সমাধি জিয়ারত করেছিলেন। জিয়া রহমানের মাজার জিয়ারত পূর্ব নির্ধারিত না হলেও মুহূর্তেই জিয়া উদ্যান দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান, ছবি তুলেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি জিয়ারত করেন। সেখানে গিয়ে গাড়ির মধ্যে অবস্থান করে কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সময় শহীদ জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে রাত 10:30টার দিকে গুলশানে বাসভবন ফিরোজা থেকে তিনি সমাধির উদ্দেশ্যে রওনা দেন। রাত 11টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানের স্বামী জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার মাজার জিয়ারতের সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের সমাধিস্থলে উনি ফাতিহা পাঠ করেছেন, দোয়া করেছেন মহান রাব্বুল আলামিনের কাছে, তারপরে উনি এখন ফিরত যাচ্ছেন। প্রায় ঘণ্টাখানেক মাজারে অবস্থান শেষে ফের গুলশানে বাসভবনে ফিরে যান বিএনপির চেয়ারপারসন। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গণভোট গ্রহণের সময় প্রশ্নে ঐকমত্য ছাড়াই শেষ হল জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের শেষ দিনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমার মধ্যে আলাদা করে গণভোট নেবার কোনো সুযোগ নেই। আর জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নভেম্বরের শেষে হতে পারে গণভোট। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, 16 থেকে 17 অক্টোবরের মধ্যেই চূড়ান্ত করে স্বাক্ষরিত হবে জুলাই সনদ। উজ্জ্বল দাস এবং এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। জুলাই সনদ প্রণয়নের পর তার বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে শেষ দিনে 10 ঘন্টার সংলাপের পর ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর এমন ফটো সেশন। কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও দীর্ঘ এই সংলাপে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐকমত্য পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো। শেষ দিনের সংলাপ মূলত ছিল গণভোটের সময় নির্ধারণ নিয়ে। বিএনপির প্রস্তাব, জাতীয় নির্বাচনের দিনেই হতে পারে জুলাই সনদ নিয়ে হা না ভোট। যারা এই গণভোট জাতীয় নির্বাচনের আগে আলাদা দিনে করতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে জনগণ সংস্কার চায়, সকল রাজনৈতিক দল সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। যদি আমরা ধরে নেই, অনুমান করে নেই, তাহলে পরে সেই গণভোটটা আগে হলেও যে ফলাফল, একই দিনে হলেও সে একই ফলাফল, দুটোটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে। তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কি আছে? এই দুইটাই প্রশ্ন। গণভোট গ্রহণের সময় নিয়ে বিপরীত মেরুতে অবস্থান জামাতে ইসলামের। চলতি বছরের নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের চূড়ান্ত ফয়সালা করেই জাতীয় নির্বাচন চায় তারা। ধরুন একটা কেন্দ্রে ভোট হলো না, আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এরকম ঘটনা ঘটছে অতীতে, তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায়, সে রায়ও তো স্থগিত হয়ে যাবে। এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যাবে। অথচ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, জুলাই চার্টারের ব্যাপারে আমরা সকলে একমত আছি।
এদিকে একই দিনে গণভোট অনুষ্ঠানে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। তবে সংলাপের এই দীর্ঘ প্রক্রিয়ায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর, তা আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ গড়ে ওঠার অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মনে করেন অনেকেই। জাতীয় নির্বাচনের সাথে একসাথে হলে যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে মানুষের একদিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং গণভোটে অংশগ্রহণের জায়গা দাঁড়ায়, পূর্বে গণভোট করলে এটা একটা বড় সমস্যার জায়গা হতে পারে যে গণভোটের প্রতি মানুষের যে আগ্রহ কিংবা অংশগ্রহণ, সেটার অনিশ্চয়তা আমাদের পুরো বিষয়টাকেও নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেহেতু নির্বাচন কমিশন এক ব্যালটে ভোটের ব্যাপারে প্রস্তুতি নিয়েছে, সেইভাবে তারা সারা দেশে নির্বাচনে কতগুলো কেন্দ্র হবে, কতগুলো বুথ হবে অলরেডি তারা ডিসাইড করেছে। এখন নতুন করে যদি আবার সেখানে সাথে গণভোট যুক্ত করা হয়, তাহলে বিষয়টা হয়তো একটু টেকনিক্যালি তারা সমস্যায় পড়তে পারে। সমাপনী বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত সময়ের মধ্যেই স্বাক্ষরিত হবে জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে। দলগুলোর পক্ষ থেকে এই বিষয়ে কমিশন মনে করছে যে কার্যত এক ধরনের ঐকমত্য আছে যে ত্রয়োদশ সংসদকে জাতীয় জুলাই সনদ 2025 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের দায়িত্ব দিতে একমত রাজনৈতিক দলের নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে চুরি হওয়ার কারণে অর্থনীতিতে ব্যাংকগুলো আশানুরূপ ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে উপদেষ্টা, বিশেষ সহকারী সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরনির্ভরতার বদলে দেশের স্বনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। পূর্ব ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা জটিলতা উত্তরণের উপায়ের উপর জোর দেন তিনি। এছাড়া আইটি খাতে প্রণোদনা 6% থেকে কমানোর সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। স্টার্টআপের জন্য 900 কোটি টাকার একটি ফান্ড গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী 12 অক্টোবর প্রধান উপদেষ্টা ইটালি যাচ্ছেন বলেও জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনার আমলে যেই ধরনের লার্জ স্কেলে চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। আর এনপিএল বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের হেলথে এখনও আমরা রিস্টোর করতে পারিনি বা এটা নিয়ে কাজ হচ্ছে। তো উনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3-এ নেমে এসেছে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিনি কোনো সেফ এক্সিট খুঁজছেন না। দেশে রয়েছেন, বাকি জীবনটাও বাংলাদেশে কাটাবেন বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। দেশের পরিস্থিতি স্থিতিশীল। ফেব্রুয়ারিতে নির্বাচন এনে প্রশ্ন তোলার সুযোগ নেই। সংস্কার ও বিচারের কাজ নিজ গতিতেই চলবে। সঠিক বিচার হোক, সেটি সবাই চায় বলে মন্তব্য করেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও জানান, বিভিন্ন প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়নি বলা যাবে না। চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সংস্কার প্রশ্নে ঐক্যমত্য হবে এমনকি প্রত্যাশা করেছেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো রাজনৈতিক দলের নির্বাচন অংশ নেয়া বা না নেয়া আইনি বিষয়। উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন বলে নাহিদ ইসলামের দেয়া বক্তব্য তাকেই প্রমাণ করতে হবে। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন। আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের
কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নাই। বাংলাদেশের নির্বাচনে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠককে স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। আওয়ামী লীগ শাসনামলের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সোমবার নর্ডিক 3টি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের গুলশানের বাড়িতে তাদের বৈঠক হয়। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কী করতে থাকছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে, কিন্তু এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের নির্বাচন ভারতের কোনো বিষয় নয়। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিবের বক্তব্য অপ্রত্যাশিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনুমানিক। রাষ্ট্রপতির ছবি টাঙানোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা আইন নেই বলেও জানান তিনি। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। শুধু ইইউ নয়, সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও জানিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি গণমাধ্যমে তারেক রহমানের মার্জিত বক্তব্যে অনেক কিছু শেখা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তার প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে কালক্ষেপণ না করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসেছি সেটা এখন থেকে হবো, কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়। এই জন্য এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো আসছে, যে কোনো সিদ্ধান্ত আসছে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। এদিকে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতার প্রতি বিরূপপূর্ণ মন্তব্য করেননি তারেক রহমান। একবারও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেন, একবারও এখন যারা আমাদেরকে টার্গেট করেছে সেই সংগঠনের নাম একবারও তিনি উচ্চারণ করেন। এই যে একটা মানে অসাধারণ স্ট্যান্ডার্ড বজায় রেখে তিনি, আপনি যদি বক্তব্য দুই পর্বের বিশ্লেষণ করেন, এটা আমাদের কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে। যে রাজনীতি করা মানেই হচ্ছে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা, তার বিরুদ্ধে অপতথ্য, অপপ্রচার এবং কুৎসা রটানো, যেটা শেখ হাসিনা 15-16 বছর নিরন্তর ভাবে করে গেছে। এদিকে সাংবাদিক ও আলোকচিত্র শহীদুল আলমকে ইসরায়েলের আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন। বুধবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে
মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে যে কমিশনগুলো গঠন করেন তার মধ্যে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ছিলেন এই বিশেষজ্ঞ। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীতে তার জানাজা হবে। পরে ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে। ওমানের দুকুম সিদ্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ২০ এর দুর্ঘটনা ঘটে। প্রবাসী বাংলাদেশিরা জানান, দুকুম এলাকায় মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহত ৭ জনের মধ্যে ৬ জনের বাড়ি সন্দ্বীপে, আরেকজনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ দেশে আনা হবে। বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী কনসিয়েন্স নামের নৌযানেও হানা দিয়ে এর আরোহীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। কনসিয়েন্স সহ ৩টি নৌযান আটকের ঘটনায় নিন্দা এবং স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরে থাকা কনসিয়েন্স, গাজা সানবার্ড সহ ৩টি নৌযানে ইসরায়েলি বাহিনী হানা দেবার আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে শেষ মুহূর্তে পরিস্থিতি বর্ণনা করেছেন শহীদুল আলম। কনসিয়েন্সে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক এবং অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিজের মুক্তির বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চান তিনি। একাধিক নৌযান আর স্বেচ্ছাসেবীদের আটকের বিষয়টি স্বীকার করে সামাজিক মাধ্যমে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। আটক স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জানান, গাজাবাসীর জন্য $1,10,000 মার্কিন ওষুধ ছিল মালয়েশিয়ার স্বেচ্ছাসেবীদের সঙ্গে। গত শুক্রবার গাজা অভিমুখী গ্লোবাল সমুদ বহরে থাকা ৪০টিরও বেশি নৌযান আর ৪৭০ জন স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ইসরায়েলি বাহিনী শারীরিক এবং মানসিক নির্যাতন করে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জারি রেখেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। জনগণ নির্বাচনমুখী হলে অপরাধ কমে আসবে। বুধবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে নতুন ২০টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। জানান, পুলিশ বাহিনী যানবাহনের স্বল্পতা বহু দিনের, তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০টি গাড়ি ক্রয় করে। এর মধ্যে আজ ২০টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হয়। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সবার সহযোগিতা পেলে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সম্ভব। ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন, একবার অনেক 244 জন যে সময় আমরা ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। তা আপনারা আপনাদের এরকমভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন, তবে এইগুলি আরও কমে যাবে। সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হবে। আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে না। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এই মেয়াদেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে। সুরক্ষার প্রশ্নে সাংবাদিকদের যাতে সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত করা হবে। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্য জানান তিনি জানান, সাংবাদিক সুরক্ষা আইন পাশ হলে বেতন ভাতা নিয়ে সাংবাদিকদের সমস্যার নিরসন হবে। লাইভ এবং নেক্সট নামে 2টি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সুযোগ সৃষ্টি করতেই নতুন লাইসেন্স দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে অন্তর্বর্তী সরকারের মেয়াদে আরও কয়েকটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হবে। Every criteria was considered through the process,
নতুন আইনে যদি দিতে পারতাম আমার জন্য সবচেয়ে সুখকর জিনিস হইতো, কিন্তু নতুন আইন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার ভিতরে আপনি কখনোই নতুন কোনো মিডিয়া আসতে পারবেন। আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, এটা আমাদের পলিসি, তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। সেটা আমরা করি না, এই সরকার করে নাই। ফলে আমরা যেটা করতেছি যে ফেসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটা উন্মুক্ত করতেছি, তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয়, পক্ষে বিপক্ষের তর্কটা জমে উঠে এবং গণতান্ত্রিক হয়। That's my only philosophy. 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত এক মাসে 12,94,000 শিশুকে এক ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মসূচির আওতায় এই টিকা দেওয়া হবে। বুধবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। তিনি বলেন 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী অথবা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া 2081টি শিক্ষা প্রতিষ্ঠানে 666টি কেন্দ্রে শিশুদের এই টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত টিকা দেওয়া হবে। 12 অক্টোবর থেকে 13 নভেম্বর 2025 পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 12,49,609 জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনা। এই প্রোগ্রামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাইমারি অর্থাৎ নার্সারি অথবা প্লে গ্রুপের ছাত্রছাত্রী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। ফুটবল এশিয়ান কাপ বাছাই ম্যাচে বৃহস্পতিবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে এই ম্যাচটি। হোম ম্যাচে দর্শকদের প্রত্যাশা পূরণের লক্ষ্য স্বাগতিকদের। জামাল ভুঁইয়ার কাছে ম্যাচটি ডু অর ডাই। ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থার উন্নতির পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটি গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। রিপোর্ট মানিক মাহমুদের। 2027 এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বে সি গ্রুপে খেলছে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর। নিজেদের প্রথম 2 ম্যাচে ভারতের মাটিতে ড্র করলেও হোম ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারে লাল সবুজের দল। গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে প্রথম ও দ্বিতীয়তে সিঙ্গাপুর ও হংকং চায়না। ঘরের মাঠে এবার জামাল হামজাদের প্রতিপক্ষ হংকং চায়না। গত 10 দিনে শিষ্যদের কঠোর অনুশীলনে প্রস্তুত করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। জামাল তবুদের সাথে প্রবাসী হামজা, সমিত জায়ানদের নিয়ে আক্রমণ থেকে রক্ষণে ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতায় হংকং চায়নাকে নিয়ে বেশ সতর্ক স্বাগতিকরা। জিততে হবে। We have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. যে উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না। বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কোনো পয়েন্ট পাইনি। আমরা ম্যাচটিতে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম। সেই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন এবং একই ভুল আমরা হংকং চায়নার বিপক্ষে করতে চাই না। ম্যাচটা জিততে চাই। ম্যাচের আগের দিন হংকংও ব্যস্ত সময় কাটিয়েছে অনুশীলনে। গ্রুপে এগিয়ে যেতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ তাদের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে হংকং আছে 146-এ, বাংলাদেশের অবস্থান 184। র্যাঙ্কিংয়ের সাথে পার্থক্য আছে শক্তিরও। তারপরও হাই ভোল্টেজ ম্যাচটিতে স্বাগতিক বাংলাদেশকে সমী করেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছেন হংকং কোচ। বাংলাদেশ এখন আগের অবস্থানে নেই, তাদের খেলায় স্থিতিশীলতা এসেছে। কোচ দীর্ঘদিন ধরে কাজ করছেন। হামজা, সমিতদের মতো নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। দলটা উদ্যমী। তাদের শক্তি সম্পর্কে আমি জানি। আমাদেরও কয়েকজন ভালো খেলোয়াড় আছে, তবে আমরা তাদের দিকে এককভাবে মনোযোগ না দিয়ে পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পানি ও খাবারের জন্য দর্শকদের যে ভোগান্তি হয়েছে, এবার যেন তা না হয় সেই ব্যবস্থা করেছে বাফুফে। ম্যাচ টিকিট বিক্রি থেকে হয়েছে বড় অঙ্কের লাভ। আমরা গ্যালারিতে পানি দিয়েছি, বেভারেজ দিয়েছি, যেমন চিপস, আইসক্রিম, পানি ফ্রি কস্ট। আমরা সমস্ত গ্যালারিতে পানিতে কোনো মূল্য দিতে হবে না, যে যত গ্লাস পারে পানি খেতে পারবে। নিরাপত্তা আমরা এবার সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সহযোগিতা করতেছে। যারা এই বডি আসছি
এই বডি চেষ্টা করে যাচ্ছি যে 1 বছর বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাতে যেভাবে পারি আমরা একটু কিছু ইনকাম করতে পারি। যেমন আমি টিকিটের আমাদের 1 কোটি টাকার উপরে আসবে। ইভেন্ট ম্যানেজমেন্টকে আমরা আগে তাদের আমরা দিতাম, এখন তারা উল্টে আমাদের দিবে। ম্যাচের আগে ও মধ্যবিরতিতে দর্শকদের জন্য থাকছে সাংস্কৃতিক আয়োজন। স্টেজ মাতাবেন হালের ক্রেজ ও জনপ্রিয় শিল্পীরা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের 4 ম্যাচের পরিসংখ্যানে 2টিতে পরাজিত হয় বাংলাদেশ, ড্র হয় বাকি 2টি ম্যাচ। হংকং চায়নার বিপক্ষে ড্র আছে, কিন্তু কোনো জয় নেই বাংলাদেশের। প্রথম জয়ের অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাই ফুটবলে টিকে থাকতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মানিক মাহমুদ, বাংলাভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে বেগম খালেদা জিয়া, ফাতিহা পাঠ ও দোয়া, মাজার প্রাঙ্গণে বিপুল সংখ্যক নেতাকর্মী। গণভোটের সময় প্রশ্নে ঐকমত্য ছাড়াই শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। স্বাক্ষর হবে 16 বা 17 অক্টোবর, জানালেন আলী রিয়াজ। উপদেষ্টাদের সেফ এক্সিট চাওয়ার বিষয়টি নাহিদকেই প্রমাণ করতে হবে, নির্বাচন করবে অন্তর্বর্তী সরকারই, বলেন রিজওয়ানা। নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অপ্রত্যাশিত, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। ওমানে সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশি নিহত, নিহতদের 7 জনের বাড়ি চট্টগ্রামে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।